অভয়ের জন্মদিন ঠিক 6 মাস আগে একটা বৃষ্টি ভেজা দিনে, সম্ভবত তারিখটা ছিল অগাস্ট 9 গত বছর, তার মা একটি ফোন কল পান। সকালবেলা মেয়ের ফেরার কথা ছিল বাড়িতে হসপিটাল থেকে, আর সেই ফোন কল পাওয়ার পরে তাদের জীবন সম্পূর্ণ বদলে যায়। ক্রিমিনাল জাস্টিস ভারতবর্ষে কতটা খোকলা, অভয়ের কেস থেকে এটা বোঝা যায় যে দীর্ঘ 6 মাস একটা পুরো শহরের সমর্থন নিয়েও বিভিন্ন পলিটিক্যাল পার্টির লয়ার যারা তাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন, কিন্তু তারা এখনো জাস্টিস পাচ্ছেন না। এই জন্মদিনে তাদের বাবা মার মনের কথা ভাবুন। ছোট্ট সংসার ছিল, একটি মেয়ে, অনেক কষ্ট করে মেয়েকে বড় করা হয়েছিল। মেধাবী ডাক্তার হয়েছিলেন, আজ বাবা মা সম্বলহীন। আপনাকে দিয়ে আমি শুরু করি। এই ঘটনার পরে ভগবানের উপরে বিশ্বাস কি উঠে গেছে? সেদিন যখন মেয়ের রক্তমাখা মুখটা দেখি, তখন ভগবানের উপরে একেবারেই বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম ভগবান নেই, তাহলে আমার মেয়েটা এত ভগবান বিশ্বাস করে, এত ঠাকুর ভালোবাসে, হয়তো আমার মেয়েটাকে বাঁচিয়ে দিতে পারতেন। কিন্তু বিগত এই 5 মাস ধরে লড়াই করার পরে কোথাও একটা জায়গা থেকে মনে হয়েছে কত তো এরকম ঘটনা ঘটে, কিন্তু এরকম দেশকে কি নাড়া দিয়ে যায়? আমার মেয়ে পৃথিবীতে পুরো মানুষের যে একটা চেতনাকে জাগিয়ে দিয়ে গেছে, একটা বিবেককে জাগ্রত করে দিয়ে গেছে। যে মানুষ এতদিন ঘুমিয়েছিল, ঘুমন্ত একটা জাতিকে জাগিয়ে দিয়ে গেছে। তাই এখন ভাবি কোথাও না কোথাও ঠিক ভগবান আছেন। আমার মেয়েই হয়তো ঈশ্বরের দূত ছিল, ঈশ্বর প্রেরিত দূত। ভগবান থাকলে তার সাথে এটা কেন হলো? একটা সুন্দর মিষ্টি মেয়ে কষ্ট করে বড় হয়েছে, পড়াশুনো করেছে। আপনারা অর্থনৈতিকভাবে খুব একটা ভালো ছিলেন না, তার মধ্যেই মেয়েটাকে বড় করে ডাক্তার করেছেন। কারণ তো ক্ষতি করেনি, ভগবান কেন ক্ষতি করলো? ভগবানও ক্ষতি করেছে বলে আমি মনে করি না। এটা আমার মেয়েকে দুষ্কৃতীরা তাকে তার কর্মস্থলে তাকে ধর্ষিতা হতে হয়েছে, তাকে খুন হতে হয়েছে। এটা কিছু দুষ্কৃতীরা আমাকে সমাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু মেধা থাকলে হবে না, বাবা মাকে প্রভাবশালী হতে হবে। আজকে যদি আমি প্রভাবশালী হতাম, হয়তো আমার মেয়েকে তার কর্মস্থলে কেউ টাচই করার সাহস পেত না। এরা কি শুধুই দুষ্কৃতী ছিল? আপনার এই গত 6 মাসের লড়াই, লিগ্যাল ব্যাটল, পুলিশের সঙ্গে দৌড়দৌড়ি করা, বোঝানো, এটা কি শুধু দুষ্কৃতির বিরুদ্ধে? না। কার বিরুদ্ধে এই লড়াই? এখন আমার মেয়ে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিল এবং সরকারি অফিসার একজন ডাক্তারও ছিল, তাই প্রশাসন এর স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব এড়াতে পারে না। আমি মনে করি স্বাস্থ্য দপ্তর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী, তাকে সুরক্ষা দিতে পারেনি। এবং আমাদের স্বাস্থ্য প্রশাসনের যিনি হেড মুখ্যমন্ত্রী আমাদের, তিনি দায়ী এর জন্য। একজন মহিলা হয়ে কোনোদিন কি আপনি মমতা ব্যানার্জির কাছে গিয়ে মায়ের ব্যথা নিয়ে অ্যাপিল করার চেষ্টা করেছেন? রাজনীতির ওপরেও তো মনুষ্যত্ব। না, সেটা করি। কেন করেননি? আমি যখন ফোন কলটা পাই সকাল 10:53, আপনার মেয়ে অসুস্থ, পর মুহূর্তে সেই একই ফোন কল থেকে ফোন আসে, আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। তখন তো আমার গোটা পৃথিবীটাই মনে হয় অন্ধকার হয়ে গেছে। আমি আমার মোবাইলটাও বাড়িতে ফেলে, মানে কতক্ষণে আগে সেখানে পৌঁছাবো
কিন্তু সেখানে পৌঁছে যেটা আমি দেখলাম, আমাদের 3.5 ঘন্টা একটা ঘরে বসিয়ে রাখা হলো পাশের ঘরে, এবং সেখানে পুরো আলাদা, আমাকে আলাদা, ওর বাবাকে আলাদা। আমি তখন পুলিশের পায়ে ধরে কাঁদলাম কত, যে আমার মেয়েকে একবার আমার মুখ দেখতে দিন, আমি কিচ্ছু করব না, শুধু জাস্ট দেখবো, চলে আসবো। কিন্তু আমাকে সেখানে যেতে দেওয়া হয় না। কিন্তু সেমিনার হলে তখন থেকে ভিড়, কোনো সেখানে দেহ কর্ডনও ছিল না, কিচ্ছু ছিল না। পুলিশ, স্বাস্থ্য প্রশাসন দপ্তরের লোক সব ভর্তি ছিল, কিন্তু আমাদের সেখানে ঢোকার কোনো পারমিশন ছিল না। পরে যখন আমাদের সেখানে ঢোকার পারমিশন হলো 3:30 নাগাদ, তখনও আমাদের একটা বেঞ্চে বসিয়ে রাখা হলো। তখন সিপি আমাদের একটা ফোন দিয়ে বললেন, উনি সেই ফোনে কথা বলছিলেন, এবং সেই ফোনটা থেকে আমাদের যতক্ষণ না মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোন হলো ততক্ষণ আমাদের মেয়ের মুখ দেখতে দেওয়া হলো। কি বললেন মমতা ব্যানার্জি? প্রথম কথা কি ছিল? তখন প্রথমে ওর বাবার সঙ্গে কথা বললেন। কি কথা হয়েছিল আপনার সাথে? কথা হয়েছিল যে আপনাদের সঙ্গে খুব অন্যায় হয়েছে, এর বিচার আপনারা পাবেন, এবং যারা যারা দোষী আছে সবাইকে আমি তাড়াতাড়ি করে ধরে বিচারের ব্যবস্থার মধ্যে এনে সবাইকে শাস্তি দেব। এখন কি ওনার কথা মনে হয় বিশ্বাস করেন? এবং আমাদের বাড়িতে আসবেন বলে বলেছিলেন, কিন্তু আমাদের বাড়িতে এসেছিলেন তখন 12 তারিখে যখন এসেছিলেন, ওনার কথাবার্তা শুনে, এবং 12 তারিখ রাত্রিবেলা উনি চলে যাওয়ার পরে কলকাতা পুলিশের এসিপি, হোমিসাইড শাখার 2জন ইন্সপেক্টর আমাদের বাড়িতে এসেছিলেন। তারা যে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে তখন আমাদের বাড়িতে বোঝাতে এসেছিলেন, তখনই আমরা বুঝে যাই যে পুলিশ আমাদের প্রথম দিন থেকেই মানে কি বলবো, ভুল বোঝানোর চেষ্টা করছে, এবং তাদের কোনো স্বার্থান্বেষী কথাবার্তা বলছে। তখনই আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। কি কথা হয়েছিল মমতা ব্যানার্জির সাথে? মমতা আপনার বাড়িতে যখন এসে মুখ্যমন্ত্রী তো ঘরে ঢুকেই প্রথম বলছিলেন আমরা তো অবসরকে ধরেই ফেলেছি। তখন আর সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ বলেছিল যে না, আসল অপরাধী ধরা পড়েছে, আমি মানতে পারছি। তখন উনি কি বলেন? তখন উনি বিদ্যুৎকে বলেন যে তাহলে যারা যারা আছে সঙ্গে জড়িত তাদেরকে ধরে ডান্ডা দাও, তাহলে আসল অপরাধীরা বেরিয়ে আসবে বললেন। তারপরে আসল অপরাধী আপনার মতে কে? যারা আমার মেয়ের সঙ্গে সেদিন ছিল, ডিউটিতে ছিল, যারা আমার মেয়ের সঙ্গে আরো 4জন ডাক্তার ছিল। সৌমিত্র রয় ছিল, অর্ক সেন ছিল, তারপর গোলাম আজম ছিল, এবং শুভদীপ সিংহ মহাপাত্র ছিল। এরা 4জন সবকিছু জানে। এবং আমার মেয়ের যে ভিপি সুমিত রায় তফাদার, আমার মেয়ের চেস্ট মেডিসিনের যে এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, এরা সবাই সব জানে। কে বাঁচাচ্ছে? প্রশাসন বাঁচাচ্ছে। কি ইন্টারেস্ট? প্রশাসনের রেসিপি সিপি এরা প্রেজেন্সিতেই তো যখন এরাই বাঁচাচ্ছে। কি ইন্টারেস্ট? ইন্টারেস্ট হচ্ছে মেইন, আমার মেয়ে দুর্নীতির শিকার, এতে কোনো সন্দেহ নেই। প্রিন্সিপাল আমার মেয়ে দুর্নীতির শিকার হয়েছে। সেই দুর্নীতিকে যেহেতু আমার মেয়ে যেহেতু মেরে ফেলেছে, এটা ওপেন হয়ে যাবে, সারা দেশের রাজ্যের লোক এখন যেমন জানতে পারছে ওষুধ মেডিসিন। আপনার মতে কেন মারা হয়? দুর্নীতির শিকার হয়েছে আমার মেয়ে। আপনার মেয়ে দুর্নীতি জানতো? দুর্নীতি নিশ্চয়ই করে জেনে আমরা সেটা জানতাম, যেহেতু বাড়িতে এসে যখন বলতো। মেডিসিন সম্বন্ধে ওর অনেক অবজেকশন ছিল, সেগুলো আমাদের বলতো। যেমন ধরুন কিছুদিন 15 আগে একটা ঘটনা হয়েছিল, একটা পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, পেশেন্টটা 3 দিন বাদে মারা গেছে। ওই অ্যান্টিবায়োটিক না দেওয়া হতো, ও পেশেন্টটাকে ছুটি দিয়ে দিতে চেয়েছিল, তাও ছুটি দিয়ে দিলে কয়েকদিন বেঁচে থাকতো। কিন্তু ওই মেডিসিনটা দেওয়াতে সঙ্গে সঙ্গে তার গায়ে র্যাশ ইনফেকশন হয়ে গিয়ে অ্যালার্জি হয়ে এমন অ্যালার্জি অবস্থা হয়েছে, সে আগুনে পোড়া পেশেন্টের মতন হয়ে গেছে। পেশেন্ট নিয়ে মেডিকেল বোর্ডও বসেছিল। মেডিকেল বোর্ড বসেছিল, কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্ট তখন ওই পেশেন্টকে নিতে রাজি হয়নি। ওই দুর্নীতি কোথায়? ওই যে ওষুধ, জাল ওষুধ, আর কিছু? এটাই টাকা নিয়ে পাস ফেল হয়। আপনার সাথে এই নিয়ে আপনার মেয়ে কথা বলে ডিনার টেবিলে, হয়তো এই টেবিলটাতেই, আপনি কোনোদিন অ্যাডভাইস দিয়েছিলেন, বারণ করেছিলেন যে দেখো এই পাকে পড়ো না? না, ও ব্যাপারটা হচ্ছে পেশেন্টদেরও এত ভালোবাসতো না, পেশেন্টদের কোনো ক্ষতিও ও চাইতো না। সেইটাই হচ্ছে মেইন। মেডিকেল বোর্ড যখন, ও যে ডাইরেক্ট কাউকে বলেছে তা নয়, মেডিকেল বোর্ড যখন বসেছে তখন তোকে বলতেই হয়েছে যে ওষুধের যে রিয়াকশানেই পেশেন্টের অবস্থা এরকম হয়েছে। এগুলোই হয়তো সন্দীপ ঘোষ যার যখন অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা শুনে বুঝতে পেরেছে এই মেয়েটা তো সব বুঝে গেছে আমাদের যে জাল ওষুধ আমরা সাপ্লাই করি হসপিটালে। ধরুন একজন পেশেন্ট হট করে মরে গেলে না কেউ সন্দেহ করে। আজকে যে স্যালাইন কাণ্ডে
মেদিনীপুরে 4 জন মারা গেছে বলে আজকে সারা পশ্চিমবঙ্গের লোক জানতে পেরেছে যে স্যালাইনের প্রবলেমের জন্য পেশেন্ট মারা গেছে। কিন্তু একজন যদি মারা যেত, মামনি রুইদাস যদি মারা গেছিল, কেউই কিন্তু বিষয়টা জানতে পারতো না। মামনি রুইদাসকে নিত, পুড়িয়ে দিত, যাবেন আপনি। পুলিশের বক্তব্য ক্রিমিনোলজি যেটা বলে, হ্যাঁ, সেটা শুধু পুলিশ নয়, লয়ার্সরাও ক্রিমিনোলজিতে বিলিভ করে। সেটা এটা বলে যে একটা ক্রিমিনাল অনেক বুঝে শুনে খুন করে, যদি না সেটা কোনো ঘটনাচক্রে হঠাৎ কিছু হয়। আপনার মেয়ে সব কিছু জানতো, তাকে ওই হসপিটালে খুন করা কিংবা ওই রকম পৈশাচিক অত্যাচার করে ওই হসপিটালে খুন না করেও এত দূর যেখানে থাকে, দিনের বেলা, রাত্রিবেলায় অফিস থেকে ফেরার সময় অপসারণ করেও খুন করা যেত। কেন এত বড় একটা ঘটনা কেউ ঘটালো যেটার ফলস্বরূপ তারা জানে সবাই ধরা পড়বে? এই ঘটনা আরজিকর হসপিটালে আগে অনেক ঘটিয়েছে। এরা প্রচণ্ড বেপরোয়া ছিল এবং কিছু মানতো না। যেমন আইডেন্টি ডিসক্লোজের জন্য আজকে আপনি যে ভিডিওটা করছেন, কত রকম সেফটি সিকিউরিটি নিয়ে করছেন। আর বিনীত গোয়েল ওই দিন সাংবাদিক সম্মেলন করে কম করে 10 বার আমার মেয়ের নাম প্রকাশ্যে নিয়ে এসছে। তাহলে কতটা বেপরোয়া এরা চিন্তা করেন। যেমন আমি একজন এসআই শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে, আপনি শুনলে মানে কতটা বেপরোয়া মানে হতে পারে পুলিশ প্রশাসন, সেটা আপনি তখন বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এসআই দাঁড়িয়ে বলছে যে আমি যখন আরজিকর থেকে ফোনটা পাই তখন 10টা 10 বাজে। আমি তখন টালা থানাকে বলে আসি যে জিডিএর একটা ঘর উপরের দিকের ঘরটা ফাঁকা রাখবি, আমি পরে এসে এটা ফিল আপ করবো। এবং রাত্রি 11টার সময় উনি বলছেন জজের সামনে দাঁড়িয়ে, আমি রাত্রি 11টার সময় গিয়ে থানায় গিয়ে ওই জিডিটা এন্ট্রি করি। চিন্তা করুন কী ধরনের বেপরোয়া, যে জজের সামনে দাঁড়িয়ে এই কথা, জজ সেটা বলছেন যে কতটা এসআই বেপরোয়া হলে এই কথাটা বলতে, আমার সামনে দাঁড়িয়ে বলতে সাহস পাচ্ছে। তখন আমাদের যে লয়ার ছিল সে যদি অবজেকশন জানাতো বিষয়টা সম্বন্ধে, তাহলে তো সঞ্জয়ের সঙ্গে ওকেও তার গাড়াতে ঢুকতে হতো। সাহেব, জাস্টিস সিস্টেম প্রমাণের উপরে কাজ করে। হ্যাঁ, প্রমাণ এবং সাক্ষ্য। প্রমাণ, বাংলায় সাক্ষ্য। এই প্রমাণ একজনের বিরুদ্ধে পাওয়া গেছে এবং তার যাবজ্জীবন জেল হয়েছে। কিন্তু অবভিয়াসলি সেটাতে আপনারা সন্তুষ্ট নন। আপনারা মনে করছেন যে শুধু এই লোকটি নয়, আরো মাথা আছে, আরো অনেকে জড়িত আছে। এটা তার অনেক প্রমাণ, তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আছে, এটা সবাই বলছে কি জানি না, আপনি যে বলছেন প্রমাণ আছে। এবং গোলাম আজম যে কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দিয়েছে, সেখানে অনেক ফাঁক ফোকর রেখে সাক্ষী দিয়েছে। অর্ক সেন তো কোনো কথা বলতেই পারছিল না। সাক্ষী যে দিয়েছে এখানে অর্ক সেন কোনো কথা বলতেই পারছিল না। বাকি যে 2জন ডাক্তার ছিল ওর সঙ্গে, সে 2জনকেও সাক্ষ্যতে রাখা হয়নি। হয়তো তাদের যে অপরাধ সামনে চলে আসবে সেটাই মনে করে সিবিআই তাদের সাক্ষ্য রাখেনি। আপনার লড়াই কার বিরুদ্ধে? আমার লড়াই জাস্টিসের পাওয়ার জন্য। কারো কার বিরুদ্ধে? জাস্টিস কার কাছ থেকে পেতে চান? আপনার লড়াই কি আমরা সমূহ সরকারের বিরুদ্ধে হতে পারে না? কোনো সরকারের মধ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি কিভাবে জাস্টিস পাবেন? আমরা ভেবেছিলাম যে আইনের মাধ্যমেই জাস্টিস আমরা আদায় করতে পারবো, কিন্তু আইনের কাছে গিয়েও দেখছি যে সেখানেও সুপ্রিম কোর্ট আমাদের মামলাটা সুমোটো নিয়ে
ঝুলিয়ে রাখার চেষ্টা করছি, যে তাও লড়াই আমরা চালিয়ে যাব। এবং 4 দিন পর পর আমাদের মেনশন করার পরেও তারিখ পাইনি, 5ম দিনও আমরা চেষ্টা করব, এবং এরপরে আমরা সশরীরে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে মেনশন করার চেষ্টা করব। মানে আমরা এতটা বেপরোয়া হয়ে লড়াই করার চেষ্টা করছি। এই লড়াই একা সম্ভব নয়, এই লড়াই খুব কঠিন লড়াই। 6 মাস করে আপনি বুঝতে পেরেছেন আপনার খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের, একটা সুখী পরিবারের একটি মেয়ে, 2 হাজব্যান্ড ওয়াইফ, ছোট্ট একটা বিজনেস, হঠাৎ ঢুকে পড়ে দেখছেন তন্ত্র কি জিনিস, আইন কি জিনিস, দিল্লি কত দূর, সেই সুপ্রিম কোর্টের মারপ্যাচ। এই লড়াই সহজ নয়। এটা কি সম্ভব আপনাদের জন্য? এইভাবে একটা ছোট্ট বিজনেস চালিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন? মানসিকভাবে ভেঙে পড়বো না, যেমন অসম্ভবকে সম্ভব করেছিলাম আমরা ওই ছোট্ট ব্যবসাটা চালিয়ে, মেয়েকে একটা ডাক্তার বানিয়ে সে এমডি আর কদিনের মধ্যেই হয়ে যেত তার এমডি ডিগ্রিটা, এবং সে এমডি হয়েও থেমে থাকতো না, তার ডিএম করার জন্য 2টো কোর্স অনলাইনে সে করছিল। এগুলো যখন আমরা সম্ভব করতে পেরেছি তখন আমরা বিচারটাও ঠিক ছিনিয়ে আনতে পারবো। আমাদের যে বাধার রাস্তা দেখা যায় না সেই বাধা যখন টপকাতে পেরেছি, আর যে বাধার রাস্তা দেখা যায় সেই বাধা টপকাতে পারবো না, এটা আমরা মানতে পারছি না। সেই বাধা আমরাই তো শিখিয়েছিলাম মেয়েটাকে সৎ হতে, সাহসী হতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, আমরাই তো তাকে শিখিয়েছিলাম। আমাদের সমাজ তো তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সৎ হয়ে বেঁচে থাকা যাবে না, দুর্নীতির সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে কি দুর্নীতির সঙ্গে যুক্ত হলে আমার মেয়েটা বেঁচে থাকতো? এটা তো মেনে নেব না কখনো আমি। লাস্ট কবে কথা হয়েছে মমতা ব্যানার্জির সাথে? মমতা ব্যানার্জি 12 তারিখেই আমাদের বাড়িতে এসেছিলেন, সেদিনই যা কথা হয়েছে, তারপরে আর কথা হয়নি। আপনাদের কথা থেকে এটা আমি বুঝতে পারছি যে আপনারা মনে করেন যে এই পুরো ক্রাইমের মাথা অন্য কোথাও, এবং সেটা আপনারা ব্যাটল করতে চান। এটা কি সম্ভব? সেই অন্য কোথায় মানেই মমতা ব্যানার্জি, তার সঙ্গে যুদ্ধ করে এই শহরে থেকে কিভাবে এগোবেন, কতটা সম্ভব? আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যখন আমার মেয়ের ওই রক্তাক্ত মুখটা দেখেছিলাম তখন আমি দেখতে পারিনি ওর দিকে তাকিয়ে, হয়তো 2 সেকেন্ড দেখেছিলাম, তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, মারে তোর এই এত সুন্দর চুলটা যারা ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেই বিচার যতদিন আমি তোকে না দিতে পারবো ততদিন আমি চুল আঁচড়াবো না। আর তোর বিচার দেওয়ার জন্য আমি যতদিন না শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। আমি আমার মেয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তাই যতদিন বেঁচে থাকবো হয়তো ততদিনই লড়াই করে যাব। আপনাদের কত টাকা অফার করা হয়েছিল? প্রথম দিন একটা প্যাকেট দেওয়া হচ্ছিল এই গলির ভেতরে, সেটা যে প্যাকেটটার মধ্যে উনি বলেছিলেন টাকা আছে, কত টাকা এটা বলতে পারবো না। তারপরে কত অফার করা হয়েছে? তারপরে 10 লাখ টাকা তো মমতা ব্যানার্জি ওপেন দাঁড়িয়ে বলেছেন যে 10 লাখ টাকা দিতেই পারে, এবং শিয়ালদা কোর্টে 17 লাখ টাকা কম্পেনসেশনে করা। সেটা তো সরকার দিতে বাধ্য। আমরা সেটা আমরা কোর্টে দাঁড়িয়ে বলেছি যে আমরা এখানে কম্পেনসেশন চাইতে আসিনি স্যার, আমরা এখানে জাস্টিস চাইতে এসেছি। আপনার কাছে জাস্টিস দেওয়া সম্ভব হলে দিন, কম্পেনসেশন আমাদের দিতে হবে না। আমরা সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়েও প্রত্যাখ্যান করেছি কম্পেনসেশন। আপনারা বহুবার লয়ার চেঞ্জ করেছেন, হ্যাঁ, এখানে বিকাশবাবুকে কেন চেঞ্জ করবেন? বিকাশবাবুকে আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে আপনার অসুবিধা, সুপ্রিম কোর্টটা আপনি বাদ দিন, লোয়ার কোর্ট হাইকোর্টটা আপনি দেখুন। কিন্তু উনি তখন বললেন না, করলে সব করবো, নাহলে করবো না। ওনার ইগোতে লেগেছিল। ওনার ইগোতে লেগেছিল, সেই জন্য উনি বাধ্য হয়ে বললেন যে আমি তাহলে সরেই যাবো, সেই জন্য উনি করলেন না। তারপরে বৃন্দা গোহারকে আনলাম। এরা এত জঘন্য লয়ার, মানে ভারতবর্ষের বুকে সত্যি সম্ভব, মানে কি, আমি তো চ্যালেঞ্জ রীতিমতো ওপেন চ্যালেঞ্জ করেছি, আমরা যদি মামলাকে ট্র্যাকে আনতে পারি এবং অন্য কোনো ক্রিমিনালকে সামনে আনতে পারি, তাহলে বৃন্দা গোহার কোম্পানিকে আমি একে বাড়িতে ডেকে তাদের আইন শেখাবো আমি, এবং আপনাদের মাধ্যমে এটা বলে দিলাম। কি ঘটেছিল? বৃন্দা গোহার যেমন তার লোকজন, ওই বললাম যে এসআই যখন এই সাক্ষীটা দিচ্ছিল তখন তো জজের সামনে বলা উচিত যে উনি বেআইনি কথাবার্তা বলছেন, শুধু এটুকু কথা বললেই তো জজ তোর বিরুদ্ধে স্টেপ নিতে পারতেন। কিন্তু আমাদের লয়ার সেখানে দাঁড়িয়ে কোনো কথাই বলেনি, এবং তারা সিবিআইয়ের যে লয়ার ছিল তাদের সঙ্গে মিশে হাতে হ্যাঁ মিলিয়ে
ওই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেই চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিল। কিন্তু পরবর্তীকালে আমরা বারবার নারাজি পিটিশন দেওয়ার কথা যখন বলতে শুরু করলাম, তখন ওরা পুরো একদিন হঠাৎ করে আমাদের না জানিয়ে শিয়ালদা কোর্টে আমরা এই কেসে থাকবো না বলে অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের জানিয়ে দিয়ে একটা মেসেজ করে দিয়ে চলে গেল। সেদিনই রাত্রিবেলায় আমরা বেরিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে পরের দিনই আমরা লয়ার দাঁড় করাই এবং পরে হাইকোর্টেও অন্য লয়ার দাঁড় করিয়েছি, সুপ্রিম কোর্টেও অন্য লয়ার দাঁড় করিয়েছি। এর খরচা কিভাবে মিটছে? খরচাটা মেইনলি লোয়ার কোর্টে যারা করছে তারা যে খরচাটা হচ্ছে, প্রথমে আমরা তো টাকার কথা বলেছিলাম, কিন্তু ওরা যে মেইন যে খরচাটা হচ্ছে, যেটা খরচা লাগে কোর্টে, সেই খরচার টাকাটা আমার থেকে নিচ্ছে, বাকি কোনো টাকা ওরা নিচ্ছে না, ওদের ফিস হিসাবে কোনো টাকা দিচ্ছে না। একটা পুরো এবং হাইকোর্টে যে ওনাকে একজনকে টাকা দিতে হয়, বাকি যারা আছে অন্তত 15 থেকে 16 জন। আমাদের 3 দিন হাইকোর্টে শুনানি হয়েছে, 4 দিন হয়েছে, 4 দিনই অন্তত 15 থেকে 16 জন আমাদের হয়ে দাঁড়ান। তার মধ্যে একজনকে আমরা ওনার পারিশ্রমিকটা দিই, বাকি কাউকে আমাদের পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন। একটা পুরো শহর যখন উত্তাল হয়ে আপনাদের পাশে দাঁড়ায় অগস্ট থেকে, এমনকি পুজোর বাজার এই ঘটনার জন্য এবার পড়ে গিয়েছিল। যদিও পুজো হয়, মানুষ স্বাভাবিকভাবে আনন্দ মেতে উঠেছিল, কিন্তু কোথাও না কোথাও এর মধ্যে একটা বেসুরো ব্যাপার ছিল। সেই 4টে মাস কোনোদিন কি আপনার মনে হয়েছে যে এটা শুধুই একটা আবেগ, আজ আছে কাল নেই? না না না, আবেগের জন্য সবাই আমার মেয়েকে নিজের ঘরের মেয়ে মনে করেছে এবং তাদেরও যে মেয়ে আছে এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতে পারে তাদের মনেও শঙ্কা ঢুকেছে বলেই আজকে তারাও রাস্তায় নেমে এর প্রতিবাদ করছে। এবং প্রতিবাদের মধ্যে কোথাও না কোথাও বামপন্থীরা ঢুকে গেছিলেন, এটা মেনে নেন আপনি? নাহলে প্রতিবাদটা এত বড় হতে পারতো না। আমার তো মনে হয় প্রতিবাদটা সাধারণ লোকেরই ছিল, কোনো জায়গায় দেখিনি যে ফ্ল্যাগ নিয়ে কেউ কোনোদিন। ফ্ল্যাগ না থাকলেও ক্যাডার বামপন্থী সেটা আসুক না, সেটা আমাদের কোনো, যারা ফ্ল্যাগ ছাড়া আসবে আমি তো এখনই বলছি যে, এবং তৃণমূলের লোকদেরও বলছি, তাদের যদি কোনো সাজেশন থাকে আন্দোলনের ব্যাপারে বা আমার মেয়ের বিচার পাওয়ার জন্য, আমি তাদের সঙ্গে আছি। কোথাও না কোথাও সরকার এটা মনে করছে, পার্টিকুলারলি মমতা ব্যানার্জি এটা মনে করেন যে আপনাদের হাইজ্যাক করে নিয়েছে অপোজিশন। বাজে কথা, এগুলো সমস্ত ওনাদের হচ্ছে আতঙ্ক থেকে বলছেন ওনারা। আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে এত সহজে এত বড় একটা আন্দোলন খাড়া হয় না। আপনারা সাধারণ মানুষ এত বড়ভাবে এই কেসটা যে ফাইট করতে পারছেন, এটা কারো সাপোর্ট ছাড়া হয় না, যেটা মমতা ব্যানার্জিকে খুব ইরিটেট করছে। এবং টিএমসির ওপরের তলা যে নেতারা আছে তারা মনে করছে যে এটা অস্বাভাবিক যেটা হচ্ছে, একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা দুঃখিত, একজন অ্যারেস্ট হয়েছে, সাজা হয়েছে, কিন্তু এরপরেও যেটা চলছে এর পেছনে ইলেকশনের মোটিভ আছে। দুঃখিত উনি নন, দুঃখিত যদি উনি হতেন, উনি যখন মিছিল করছিলেন প্রথম দেখে দেখবেন আপনি, উনি যখন মিছিল শেষ করেছিলেন, উনি যখন স্লোগান দিচ্ছিলেন, উনি তো 5 বার বললেন নির্যাতিতার ফাঁসি চাই। আমরা খবরে দেখেছি নির্যাতিতার ফাঁসি চাই, 5 বার করার পরে ওনার মনে হলো যে আমি ভুল বলছি। এবার যিনি মন থেকেই সমস্ত জিনিসগুলো করবেন, তার মনে একবার ভুলে এসে যাবে ধর্ষিতার ফাঁসি চাই বলবেন, তা না নির্যাতিতার ফাঁসি চাই, ধর্ষণকারীর ফাঁসি চাই না বলে বলছে নির্যাতিতার ফাঁসি চাই। অন্তত 5 বার উনি বলার পরে ওনার হুঁশ ফেরে তারপরে বলেন যে ধর্ষণকারীর ফাঁসি চাই, তারপরে বলেন। সুতরাং মন থেকে উনি দুঃখিত, আমি মানতে পারছি। ওনার যে সমস্ত ব্যবহার দেখেছি, কর্মকাণ্ড দেখেছি, তাতে উনি মন থেকে দুঃখিত আমার একটিও মনে হয়। কিন্তু উনি টাকা দেওয়ার জন্য সবসময়, এমনকি উনি পেয়েছেন সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি বলে। আমার মেয়ের যে অপরাধী সেটা ধরার যদি ওনার সদিচ্ছাটুকু থাকতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে এতদিন আমাদের বিচারের অপেক্ষা ওয়েট করে থাকতে হতো না। সঞ্জয় রায়ের ফাঁসি হলে আপনারা কেন সঞ্জয় রায়ের ফাঁসিকে রেজিস্ট করছেন? আমরা মনে করি যে তদন্ত এখনো শুরুই হয়নি, যেখানে আসল তদন্ত হওয়া উচিত। আমার মেয়ের সঙ্গে যারা ছিল লাস্ট, তাদের 4 জনকে কেন অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হলো না? হসপিটালের কেউ কিছু জানে না, বাইরের একজন এসে এই ঘটনা ঘটিয়ে গেল বলে আমরা বিশ্বাস করি না।
তাই সঞ্জয় যদি কোনো দিন হয়তো মুখ খুললো, সেটাও যাতে বন্ধ করে দেওয়া হয়, তাই আমাদের মাননীয়া সঞ্জয়ের ফাঁসি চাইছেন, যাতে আর কোনো ওনার ভয় না থাকে। আরও যে লোক জড়িত আছে তার ডিএনএ যে রিপোর্ট আছে, সিএফএসএল যে ডিএনএ রিপোর্ট দিয়েছে, সেই ডিএনএ রিপোর্ট কন্টিমিনেট বলছে, কিন্তু আরো 5 জনের উপস্থিতি ওখানে আছে, বিশেষজ্ঞ 4 জন যারা পুরুষ, 1 জন মহিলা, বিশেষজ্ঞ যারা তাদের বিশ্লেষণ আমাদের কাছে আছে এবং উনি লিখিত এবং উনি বলেছেন এফিডেভিট দেবো এবং কোর্টে দাঁড়িয়ে বলার প্রয়োজন হলে আমি বলবেন, আমি কোর্টে গিয়ে সাক্ষী দেবো। এর একটা সুবিচার সুরাহা আমার চাই। উনি নিজে এসে আমাদের লিখিত দিয়ে গেছেন এবং সই করে, যদি বলে এফিডেভিট দেওয়ার প্রয়োজন পড়ে কোথাও, এটা দেবেন আপনি। সাহেব একটা জিনিস বলছেন, একটা দেশ চালাতে, একটা রাজ্য চালাতে হলে অনেক বিরোধিতা থাকে, সেই বিরোধিতাকে সামলে একটা রাজ্য চালাতে হয় যে কোনো পার্টির মুখ্যমন্ত্রীকে। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন বিরোধীরা সেই ঘটনাটার ফায়দা ওঠায়। আপনার কি আপনার কি দৃঢ় বিশ্বাস যে ঘটনার ফায়দা বিরোধীরা ওঠাচ্ছে না? আজকে বামপন্থীরা যখন 4 মাস লোক মাঠে নেমেছিল তখন তার ফায়দা ওঠায়নি। সামনে ইলেকশন আছে 2026-এ, তার ফায়দা বিজেপি উঠাবে না। এবং এই যখন ফায়দা উঠাবে তখন আপনার যে রিয়েল কজ, যার জন্য আপনি লড়ছেন, সেটা আপনি হারিয়ে ফেলবেন। এই যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়টার প্রতিকার করে সরকারও তার ফায়দা তুলতে পারে। সরকারের 43% ভোট ছিল গতবার, এটা করে তো আরও 5% ভোট সে বাড়িয়ে আরও 203 পুরো সিটটাই 393টা সিট তো সে জিতে। তো আপনি সরকারের কাছ থেকে কি চান? সরকার আসুক আমার সঙ্গে সহযোগিতা করার বিচারে, আমি সরকারের সঙ্গে যাবো বলছি। যদি খুব সহজ করে বলতে হয়, এখন কি চান? যদি আপনাকে বলা হয় 4টে জিনিস বলুন, কি চান কাল সকালে? 1 নম্বর চাই ন্যায় বিচার। সেই ন্যায় বিচারটা কিভাবে হবে? এটা এইভাবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে সামনে আনতে হবে। এমনকি কার কথা বলছেন? তথ্য প্রমাণ লোপাটের সঙ্গেও যারা যুক্ত আছে তাদেরও সামনে আনতে হবে। এমনকি আমাদের আমরা কমপ্লিট করি এই 4টে পয়েন্ট। সুতরাং আপনি সুবিচার চাইছেন, সুবিচারে কি চান? আপনি বলছেন কিছু লোক যারা এর সঙ্গে জড়িত, যেরকম 4 জন ওনার কলিগ ছিলেন। 4টে সেটা বললাম, বিকাল 4টের পর থেকে আমার মেয়ের দেহ যখন নিচে নামানো হয়, তারপর থেকে আমার মেয়ের দেহ দখল যারা নিয়েছিল আমি তাদের ফোন করে ডেকে নিয়ে গেছিলাম। সঞ্জীব মুখার্জি, এক্স কাউন্সিলর সোমনাথ দে এবং আমাদের পানিহাটির এমএলএ নির্মল ঘোষ, এরা রীতিমতন পুলিশের সঙ্গে একজোট হয়ে আমার মেয়ের দেহ তাদের নিজেদের আওতায় নিয়ে নেয়। এবং 7টার সময় যখন পোস্টমর্টম শেষ হয়, আমি তখন কমপ্লেন এফআইআর লিখিয়ে তালা থানা থেকে আসছিলাম। আমি আসার আগে আমার ওয়াইফকে দিয়ে ডেড বডি হ্যান্ডওভারের যে কাগজ, সেই কাগজে সই করিয়ে এই সোমনাথ দে, আমাদের অন্তত 30 থেকে 35 জন আমাদের রিলেটিভ ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও সোমনাথ দে সেই গাড়িতে বসে মেয়ের দেহ নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। এবং যখন আমরা দেখতে না পাই তখন আমরা ভাবি এখান থেকেই হয়তো শ্মশানে নিয়ে চলে গেছি ক্রিমেশনের জন্য। কিন্তু তখন তালা থানায় গিয়ে আমরা চেষ্টা করি যে মেয়ের বডি রেখে দেওয়ার এবং দ্বিতীয় পোস্টমর্টম করার। এই 3 জনে মিলে এই সুযোগটা আমাদের দেয়নি। এই জন্যে এরাও প্রত্যমান লোপাটের সঙ্গে যুক্ত আমি মনে করি। এবং শিয়ালদা কোর্টের জজ তার রায়ের কপিতে লিখেছেন, যারা এত দ্রুততার সঙ্গে ক্রিমেশন করে ফেললো, দ্বিতীয় পোস্টমর্টম মা বাবা চাওয়া সত্ত্বেও সুযোগ দেয়নি, তারাও তথ্য প্রমাণের সঙ্গে লোপাটের সঙ্গে যুক্ত, তাদেরও শাস্তি চাই। দ্বিতীয় চাই যারা যারা এই দুর্নীতির সঙ্গে কলেজে যুক্ত, হসপিটালের ওষুধের সঙ্গে যুক্ত, যতটা আমি জানি তাদেরও শাস্তি চাই। তৃতীয় কি চাই? তৃতীয় বলতে তো আর কিছু নেই আমাদের। কম্পেনসেশন না, এটা কম্পেনসেশন আমাদের টাকার দরকার নেই। আমাদের বলেছি প্রয়োজনে আমরা বাড়িটা বিক্রি করে দিয়ে যদি আইনি লড়াই লড়তে তাও লড়তে রাজি আছি। আর ওনার সাথে কথা হচ্ছিল একটা ছোট্ট চালার বাড়িতে থাকতেন আগে। হ্যাঁ, আমাদের মেয়ে যখন জন্ম হয়েছে তখন আমাদের একটা টালির ঘর ছিল, মানে রাত্রিবেলা বৃষ্টি হলে মানে ঘুমানো যেত না, বসেই থাকতে হতো। সেটাই ওইসব দিন আর মনে করে লাভ নেই। ওইসব দিন পার করে এসেছিলাম, কিন্তু সেই দিনে আবার মানে এই দুষ্কৃতীরা ঠেলে দিয়েছে, এটাই আমাদের একটা। আর মেয়ে পায়ে হেঁটে স্কুলে যেত। পায়ে হেঁটে যেত, অটো করেও যেত। বেদানা খেতে খুব ভালোবাসতো।
হ্যাঁ, বেদানা খেতে খুবই ভালোবাসতো, আপনার সাথে আবদার করতো যখন ছোট ছিল যাওয়ার সময়। বেদানা খেতে খুব ভালোবাসতো ছোটবেলায়। ঘুম খুবই থেকে ছোট। জেগেও যদি রাতে ওই বিছানায় একটা বেদানার দানা পেত, তখন ওই ঘুম চোখেও মাথা নাড়িয়ে নাড়িয়ে বেদানাটা খেয়ে নিত। এই জন্মদিনে কি করছেন আপনারা? কিছুই করছি না, বাড়িতে তো ওই আর নেই আন্দোলন, আর কিছুই নয়। বাড়ি ন্যায় বিচারের করে জন্য ন্যায় বিচারের প্রতিজ্ঞাবদ্ধ হব। ও জন্মদিনে পেশেন্টই দেখতো বেশি। পেশেন্ট যেখানে হসপিটালে বা ওর কাজের জায়গায় ওর জন্মদিন পালন হতো সকালে, রাতে বাড়িতে এসে বাপি রান্না কেকটা হয়তো কাটতো, একটা নতুন জামা কিনে দিতাম। গত বছর 22,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনে দিয়েছিলাম। ঘড়িটা মাত্র দুদিনও পরেছিল। এবছর কিছুই করবো না, তার বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য রাস্তায় থাকবো সারাদিন। এবং আমাদের এখানে দুটো অভয়া ক্লিনিক, হসপিটালের বিশিষ্ট ডক্টররা আসবেন, তারা করবেন, ওখানেই থাকবো আমরা। বিয়েও ঠিক হয়ে গেছিল? হ্যাঁ, 25শে নভেম্বরেই বিয়ে ছিল। সুপ্রিম কোর্টের লিগ্যাল প্রসেস খুব সময় সাপেক্ষ, বছরের পর বছর গড়াতে থাকে। একটা কথা সবার আগে বলি, সুপ্রিম কোর্টটা দেখলাম এতদিন কোর্টের দরজায় পাড়া দিতে হয়নি, এই ঘটনার পর থেকে বাধ্য হয়ে আমাদের কোর্টের দরজায় পাড়া দিতে হচ্ছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে এতটা মিথ্যা কথা বলা যায়, মানে সত্যি আশ্চর্য লাগছে আমার। মানে সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়, যেখানে সততা সবাই বিচার, ন্যায় বিচার মানে সততা হচ্ছে সবার ফার্স্ট। কে মিথ্যে কথা বললেন? আমাদের লয়াররা বলে, বিপক্ষের লয়াররা বলে, তারপরে সলিসিটর জেনারেল বলে, এবং জজ নিজে বন্ধু বলে। যে সমস্ত জজ থাকেন তারা নিজেরা বন্ধু মিথ্যা কথা বলে। ওনারা মিথ্যা কথা বলে পরদিন আবার সেটা ভুলেও যান। আপনার সাথে কিরকম ঘটনা ঘটেছিল? এই তো 5 তারিখে যেমন ডেট দেওয়া ছিল, উনি বললেন যে 5 তারিখে আপনার যখন হাইকোর্টে মামলা আছে, লাস্ট যেদিন আমরা মেনশন করেছিলাম 5 তারিখের আগে আমি ম্যাটারটাকে হাইকোর্টে রিটার্ন করে দেবো। আপনি এটা 2 পাতার একটা অ্যাপ্লিকেশন দিন, বাকি কোনো অ্যাপ্লিকেশন দিতে হবে না, শুধু 2 পাতার একটা পিটিশন লিখে দিন, আমি 5 তারিখে। এখন উনি বলছেন 17 তারিখের আগে আমি শুনবই। মানে উনি এটা মানে আলটিমেটলি ভুলেই গেছে। সুপ্রিম কোর্টের কাছে আমরা এটা আশা করবো না কোনোদিনই। ভারতবর্ষের নাগরিক হয়ে আজকে যদি আমার জিএসটি দিতে হয় 13 তারিখের মধ্যে পেমেন্ট করতে হয়, সেটা যদি আমি 14 তারিখ করি তাহলে আমাকে 10,000 টাকা ফাইন গুনতে হয়। 500 টাকা যদি জিএসটি আমার গভর্নমেন্টের কাছে ডিউ থাকে, সেটা আমাকে না যদি জমা করি 13 তারিখের মধ্যে, 14 তারিখে দিলে আমাকে 10,500 টাকা পেমেন্ট করতে হবে। সেই জায়গাটা আমাদের জনগণ, আমাদের সেই দায়টা পড়ে। আর এটা সিজিআইয়ের কাছে আমরা এটা আশা করতে পারবো না যে তারা অন্তত সত্যি কথা, ন্যায় মানে কি, সত্যটা উদাহরণ করুন। তারা যদি মিথ্যা কথা বলেন তাহলে ন্যায়টা কী করে পাওয়া থাকবে সে দেশে সিবিআই পুলিশ তো এইসব করবেই, তাদের প্রশ্রয় দেওয়া হয় ওখানে। শুনেছি আমি। দেখুন, এই ব্যাটল তো একা লড়া যায় না, রাজনৈতিক পার্টির সমর্থন দরকার। রাজনৈতিক পার্টির সমর্থন ছাড়া
চাপ সৃষ্টি করা যায় না সিস্টেমের উপরে। বিজেপির সাথে কথা হয়েছে? বিজেপির সঙ্গে কথা হয়, সিপিএমের সঙ্গে কথা হয়, তৃণমূলেও কিছু কিছু বলছি এখন। তৃণমূলেও কিছু কিছু যারা উপর লেভেলের নেতা আছেন, মানে আশেপাশে যাদের সঙ্গে আগে পূর্ব পরিচিত ছিল, তারা সবসময় আমার, কিন্তু পানিহাটি অঞ্চলে কেউই আমার খোঁজখবর রাখেন না, কিন্তু আশেপাশে অঞ্চল থেকে আমাকে অনেকেই খোঁজখবর রাখে। এবং তারা বলেন যে কোনো প্রয়োজনে বলিস, যতটা পারি হেল্প করবো। এখন তো বুঝতেই পারি আমাদের তো চাপের মধ্যে আছি আমরা। আপনার তারাও আমাকে সহযোগিতা মনে হয় করে। যে সিবিআই কেসটা ধামাচাপা দিচ্ছে? সিবিআই ধামাচাপা দিচ্ছে না, সিবিআই কাজই করছে না। প্রথম দিন থেকে যে কাজ না করাকেই ধামাচাপা বলে? না, কাজ না করাকে ঠিক ধামাচাপা বলা যাবে না। ধামাচাপা বলা যায় যে এড়িয়ে যাবো, করবো না, বা পরবর্তীকালে যেন এটা কিছু না বের করা যায়, তাকে ধামা। সিবিআই কোনো কিছু করেইনি প্রথম দিন থেকে। তার প্রমাণ শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে আমাদের যিনি আইও ছিলেন সীমা বাহুজা, তিনি শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে আমি কিছুই করিনি, কলকাতা পুলিশ যে আমাকে দিয়েছিল সেটা আমি ম্যাগনিফাইং গ্লাসের নিচে দেখেছি, এবং প্রাতিষ্ঠানিকভাবে যে রিপোর্টগুলো পাওয়ার প্রয়োজন সেই রিপোর্টগুলো এনে আমি এখানে পেশ করে দিয়েছি। এবার কলকাতা পুলিশ যদি কেসটা ধামাচাপা দেয়, সিবিআই যদি কিছুই না করে, হ্যাঁ, তাহলে আদালত তো কিছু করতে পারবে না, কারণ ওখানে তো আদালত ইনভেস্টিগেটিভ এজেন্সি নয়। আদালতের কাছে এই জন্য আমরা 54টা কোশ্চেন রেখেছি। আদালত কার কাছ থেকে উত্তর এনে দেবে আদালত চিন্তা ভাবনা করবে, কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু বিষয়টা হাইকোর্টে দিচ্ছেন না, আমরা সুপ্রিম কোর্টের কাছে আশা করছি যে সোমবার এই নিয়ে আমাদের লয়ারদের সঙ্গে মিটিং, আমরা এই 57টা কোশ্চেন সুপ্রিম কোর্টেই আমরা পলিশ করবো যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা চাই। কার কাছ থেকে আপনি দেবেন সেটা আপনার বিষয়। আমি ফিরে আসি আমার প্রশ্নে। বিজেপির সাথে কোনো কথা হয়েছে? হ্যাঁ, হয়। সাহায্যের হাত বাড়িয়েছে সবসময়, যে কোনো যার কাছেই আমি সাহায্য চাইছি সবাই আমার, বললাম তৃণমূলের লোকজন আমাকে বলছে কোনো প্রয়োজন হলে বলিস, যতটা পারি চেষ্টা করব। এবং ভালো লয়ারের খবর টবর থাকলে ওরা জিজ্ঞেস করলে বলে দেয়। ইনভেস্টিগেশন বচড আপ, এটাই মূলত আপনার বক্তব্য, যে ইনভেস্টিগেশন ঠিকমতো করা হয়নি। ইনভেস্টিগেশন যদি ঠিকমতো না করা হয় তাহলে কোর্টে কখনো ফেভারেবল জাজমেন্ট পাওয়া যায় না, কারণ কোর্ট ইনভেস্টিগেটিভ এজেন্সি নয়। শিয়ালদা কোর্টে যিনি, কোর্ট নিজের টিপ্পনি দিতে পারে, কোর্ট নিজের বক্তব্য রাখতে পারে যে আমাদের কাছে প্রমাণ নেই কিন্তু আমরা মনে করি যে এর মধ্যে সত্যতা নেই, কিন্তু তার বেশি কোর্ট কাউকে সাজা দিতে পারে না। তো একদিকে আপনি বলছেন যে কলকাতা পুলিশ এটাকে ধামাচাপা দিয়েছে, সিবিআই চুপচাপ বসে আছে, সিবিআই হোম মিনিস্ট্রির আন্ডারে, হোম মিনিস্ট্রি বিজেপির সরকার, এই ব্যাপারে এই মিলটা হবে কিভাবে জাস্টিস পাবে? আমরা তো হোম মিনিস্ট্রির কাছে 2বার করে চিঠি পাঠিয়েছি, উনি কলকাতা আসা সত্ত্বেও মেল করেছিলাম, আমাদের সঙ্গে যোগাযোগ করেননি, কথা বলেন। প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আমরা চিঠি পাঠিয়েছি, মেল করেছি, স্পিড পোস্টের হাতে লেখা চিঠি পর্যন্ত পাঠিয়েছি, তবু তার কোনো অ্যান্সার আজ পর্যন্ত পাইনি। এবার ভাবছি যে রাস্তার যে আন্দোলনের চাপ থাকলে অবশ্যই এনাদের টনক নড়বে এবং এনারাও আমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে। রাস্তার আন্দোলনের চাপ ক্রিয়েট করতে হলেও পলিটিক্যাল পার্টির সমর্থন দরকার।
না, সাধারণ লোক প্রচুর, সাধারণ যারা আসছে পলিটিক্যাল পার্টি আমাদের সাধারণ সঙ্গে, লোক, তারা সাধারণ লোকের বেশি আসছে। সাধারণ লোক কি 10টা 5টা চাকরি ছেড়ে দিনের পর দিন হ্যাঁ আসছে। শিয়ালদা কোর্টের সামনে যখন রায় কোর্টে যখন শুনানি চলছিল, তখন কমসে প্রতিদিন দুপুরবেলায় যখন শুনানি শুরু হতো 2টো থেকে 5টা পর্যন্ত, আমরা যেখানে কোর্টে গেছি দেখেছি 5 থেকে 600 লোক কি 1000 লোক, মাঝে মাঝে বেশিও, এমন গ্যাঞ্জাম হয়ে যেত শিয়ালদা কোর্টের সামনে, পুলিশ লাঠি মানে লাঠি উঁচিয়ে সরাতো পাবলিক, জমায়েত হয়ে ওখানে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস চলতো, 2-3 ঘন্টা ধরে টানা চলতো। উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা এখন সরকার পক্ষের লোকেদের জন্য খুবই নক্কারজনক একটা স্লোগান। যেখানেই তারা দেখতে পাচ্ছে এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, তারা মনে করছে এটা সরকার বিরোধী। জাস্টিস আপনারাও পাচ্ছেন না, কোথাও না কোথাও আপনার কি মনে হয় যে উই ওয়ান্ট জাস্টিসের কোনো মূল্য আছে? অবশ্যই আছে। এটা গণতান্ত্রিক দেশ, জাস্টিস কথাটা সবারই বলার অধিকার আছে। এটা এখন দেখছি আমাদের যে সরকার আছে এখন, তারা জাস্টিস কথাটাকেই দেখছি ভয় পাচ্ছে, যে জাস্টিস কথাটা শুনলেই যেন তেড়ে মেড়ে পুলিশ আসছে, তাদের দাঁত নখ বার করে আসছে, তাদের ধরে মারছে, জেলে পুড়ছে। এটা কেন জানি না। তবে এরকম যত করবে তত আরো আন্দোলনের ঝাঁজ বাড়বে বলে আমাদের মনে হয়, এবং ধীরে ধীরে আন্দোলন রাজনীতির অঙ্ক তো নেবেই, এবং সেটা উগ্রপন্থার দিকে যাবে ধীরে ধীরে যত এরকম করবে। মানুষ প্রতিবাদের রাস্তার আরও প্রতিবাদ, যখন মানুষ ক্ষিপ্ত হতে বাধ্য করছে সরকার, এটা আমি মনে করি। রাজনীতিকে বাদ রেখে আপনার কি মনে হয় যে এই লড়াইটা করা যাবে? কারণ রাজনীতিকে বাদ না রাখেন তাহলে আপনি মুখ্যমন্ত্রীর চোখে অপোজিশনের একটা পুতুল মাত্র, রাইট? আর রাজনীতিকে বাদ না রাখলে এই মুভমেন্ট চলবে না, কারণ রাজনীতিকে বাদ রাখলে একজন মধ্যবিত্ত হয়ে আপনি কিভাবে চালাবেন? আপনার সমর্থন দরকার, সেটা সাধারণ মানুষ রোজ এসে আপনাকে সমর্থন দিতে পারে না। তো এই দুটোর বৈষম্য কিভাবে? যে কটা দিন গেছে যেসব মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের গেছে, প্রতিটা আন্দোলনে আপনি দেখবেন মুখ্যমন্ত্রীকে ছুটে আসতে বাধ্য হয়েছে। যখন স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চলছিল, মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে নিজের কাজকর্ম ছেড়ে ওখানে ওদের সঙ্গে আলোচনা করতে ছুটে এসেছিলেন এবং ওদের বোঝানোর জন্য। এগুলো মানে হবে অনেক কষ্ট, আরও পথটা যত বললাম, যেটা আমরা রাস্তা দেখতে পাচ্ছি আর যেটা রাস্তা দেখতে পেতাম না সেটা যখন উদ্ধার করতে পারি, যেটা রাস্তা দেখতে পাচ্ছি সেটা রাস্তা আমরা ঠিক উদ্ধার করে নেব, ঠিক জায়গায় পৌঁছাবো। কিন্তু একটু সময় লাগবে, ধৈর্য রাখতে হবে, প্রতিদিন ভেঙে পড়ি, আবার সোজা হয়ে উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করি এগিয়ে যাওয়ার। আমাদের আর হারানোর কিছু নেই, সবই হারিয়ে ফেলেছি। এখন বেঁচে থাকার মানেই ন্যায় বিচার। এটা হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিন এই ন্যায় বিচারের জন্য লড়াই করে যাব, কিছুতেই সরে আসার আর জায়গা নেই।